হয়ে সালফারে পরিণত হচ্ছে, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বিজারিত করে ম্যাঙ্গানেট সালফারে পরিণত হচ্ছে। এই বিক্রিয়া দ্বারাও H2S এর বিজারণ ধর্মের প্রমাণ পাওয়া যায়। ক্লোরাইড নেই, যদি আমরা ফেরিক ক্লোরাইডটাকে ব্যবহার করি, H2S চালনা করি, তখন হয় এই হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা H2S কে চালনা করি, একইভাবে ফেরিক ক্লোরাইডটা বিজারিত হয়ে বর্ণহীন ফেরাস ক্লোরাইডে পরিণত হয়, এটা বিজারণ। আর H2S নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয়, জারণ। এর দ্বারাও বিজারণ ধর্মের প্রমাণ পাওয়া যায়। এটা হলুদ বর্ণ আর এটা হচ্ছে আমার বর্ণহীন। তাহলে এইভাবেও আমরা কিন্তু হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের প্রমাণ পাই। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বলো বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে বলো বা ফেরিক ক্লোরাইড বলো, যে কোনো বিক্রিয়া দ্বারাই হাইড্রোজেন সালফাইডের আমরা বিজারণ ধর্মের প্রমাণ আমরা দেখাতে পারি। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া দেখো, যদি আমরা কপার সালফেট দ্রবণ বা লেড নাইট্রেট দ্রবণ বা সিলভার নাইট্রেট দ্রবণ নিই, এদের প্রত্যেকটার মধ্য দিয়ে যদি আমরা H2S গ্যাসকে চালনা করি, তাহলে কপার সালফেটের দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস, লেড নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস বা সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে যদি H2S গ্যাস চালনা করি, প্রত্যেক ক্ষেত্রে দেখবো কপার সালফেটের উপর দিয়ে যখন চালনা করব, কপার সালফাইডের কালো অধঃক্ষেপ পাবো, তার সঙ্গে H2SO4 হবে। লেড নাইট্রেটে যখন H2S দিচ্ছি, লেড সালফাইডের অধঃক্ষেপ পাবো, সেটাও কালো, প্লাস HNO3 উৎপন্ন হবে। সিলভার নাইট্রেটে যখন আমরা 2AgNO3 প্লাস H2S তখন হবে সিলভার সালফাইডের আমরা অধঃক্ষেপ পাবো, এটাও হবে কালো, প্লাস 2Ag। তাহলে এই জাতীয় যে লবণগুলো অধঃক্ষেপ ফেলতে H2S গ্যাসকে কাজে লাগানো, সে লেড নাইট্রেট হোক, সিলভার নাইট্রেট হোক, কপার সালফেট হোক, তাহলে H2S গ্যাসটা আমরা অধঃক্ষেপণ যে বিক্রিয়া, সেই অধঃক্ষেপণ বিক্রিয়া হিসেবে কাজে লাগাতে পারি। আচ্ছা, আরো কিছু বিক্রিয়া রয়েছে, যেমন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া। O2 এর সাথে দেখো, দুই রকমের বিক্রিয়া হয়। দুই রকমের আমরা যদি খেয়াল করে দেখি, যে হাইড্রোজেন সালফাইডের উপর দিয়ে যদি আমরা অক্সিজেনকে চালনা করি, তাহলে প্রথমে আমাদের যেটা তৈরি হচ্ছে, দেখো এইখানে অক্সিজেনের পরিমাণ কম, হাইড্রোজেন সালফাইডটা বেশি, সেইখানে সালফারের একটা অধঃক্ষেপ ফেলা হচ্ছে, মানে পড়ে যায় এবং জলীয় দ্রবণটা একটু ঘোলাটে হয়ে যায়, কারণ জল উৎপন্ন হচ্ছে। আবার যখন অক্সিজেনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর সালফার না উৎপন্ন হয়ে সালফার ডাই অক্সাইড সেখানে উৎপন্ন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেমন ভাবে জল উৎপন্ন হয় সেটা। তাহলে অক্সিজেনের সঙ্গে যখন H2S বিক্রিয়া করছে, দুই রকমের বিক্রিয়া হয়, যে অক্সিজেনের পরিমাণ কম হলে সালফার তৈরি হচ্ছে, আর অক্সিজেনের পরিমাণ বেশি হলে সেখানে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। আবার কিছু প্রশ্ন এখানে দেয়, যেমন রূপোর যে জিনিসগুলো, মনে করো রূপোর কয়েন, যদি অনেকদিন ফেলে রাখা হয়, তাহলে দেখা যাবে ওই রূপোর কয়েনে কালো বর্ণের ছোপ পড়ে যায়। কেন? কারণ রূপো মানে বুঝতেই পারছো সিলভার, Ag,
সে H2S এর সংস্পর্শে আসে, তাহলে H2S এর যখনই সংস্পর্শে এলো সে তৈরি করলো কি Ag2S, মানে 2Ag প্লাস H2S, মানে Ag2S প্লাস H2, হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। তাহলে এই যে Ag2S উৎপন্ন হলো এটাই হচ্ছে কালো। তাহলে রূপোর কয়েন বলো বা রূপোর গহনা বলো দীর্ঘদিন যদি ফেলে রাখা হয় তার উপর একটা কালো আস্তরণ পড়ে যায়, কারণ হচ্ছে H2S গ্যাসের সংস্পর্শে এটা কালো রঙের একটা আস্তরণ ফেলে দেয়। আরো ইন্টারেস্টিং জিনিস, পুরনো যে তৈলচিত্র, সেই পুরনো তৈলচিত্র H2S গ্যাসের সংস্পর্শে আসা মাত্র কালো হয়ে যায়। কেন না, পুরনো তৈলচিত্রে যে হোয়াইট লেড নামক যে যৌগটা থাকে তাতে 3 ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে লেড সালফেট, একটা হচ্ছে লেড কার্বনেট, আরেকটা থাকে হচ্ছে লেড হাইড্রোক্সাইড। লেড সালফেট, লেড কার্বনেট আর লেড হাইড্রোক্সাইড, এরা যখনই H2S গ্যাসের সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে লেড সালফাইডে পরিণত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লেড সালফাইড উৎপন্ন হচ্ছে এবং লেড সালফাইডের হচ্ছে যে বর্ণ, সেই বর্ণটাই হচ্ছে কালো। ফলে পুরনো যে তৈলচিত্র H2S গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যাচ্ছে। এটা যেমন H2SO4 তৈরি হবে সাইড প্রোডাক্টে, এখানে যেমন H2CO3 তৈরি হবে, এইটাই যেমন H2O2 উৎপন্ন হবে। তাহলে দেখতেই পাচ্ছ এই কারণে পুরনো তৈলচিত্র H2S গ্যাসের সংস্পর্শে আসা মাত্রই কালো হয়ে যায়, তার কারণই হচ্ছে লেড সালফাইডটা উৎপন্ন হয়। এবার আমরা যেটা জানবো যে কিভাবে আমরা H2S গ্যাসকে শনাক্ত করব। শনাক্তকরণ খুব ইম্পর্টেন্ট। দুটো বিক্রিয়া আছে, তোমরা দুটো যে কোনো একটা ফলো করতে পারো। একটা একটু সহজ, যেমন লেড অ্যাসিটেট। এই লেড অ্যাসিটেট দ্রবণের সংস্পর্শে H2S গ্যাসকে আনা মাত্রই লেড সালফাইডের কালো অধক্ষেপ এবং অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা কালো। এর দ্বারা আমরা H2S গ্যাসকে শনাক্ত করতে পারি। না হলে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড নাইট্রোপ্রুসাইড এটা যখনই ক্ষারীয় H2S এর মধ্য দিয়ে চালনা করা হচ্ছে, মানে ক্ষার থাকবে প্লাস H2S থাকবে, সে সঙ্গে সঙ্গে একটা বেগুনি বর্ণের কালার দেয়। বেগুনি কালার, বেগুনি বর্ণ ছিল সোডিয়াম নাইট্রোপ্রুসাইড বর্ণটা কিন্তু বর্ণহীন, কিন্তু H2S গ্যাসের সংস্পর্শে আসা মাত্র সেটা বেগুনি বর্ণের একটা জটিল যৌগ উৎপন্ন করে। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম নাইট্রোপ্রুসাইডকে বেগুনি বর্ণের কালারে পরিণত করছে, বা তোমরা যদি দেখো যে লেড অ্যাসিটেট H2S এর সংস্পর্শে লেড সালফাইডের কালো অধক্ষেপ পড়ছে, এর দ্বারা আমরা H2S গ্যাসকে শনাক্ত করতে পারি। আরো দুটো ইন্টারেস্টিং জিনিস H2S গ্যাস সম্পর্কে তোমরা পড়তে পারো। যেমন H2S যখন আমরা প্রস্তুত করছিলাম দেখেছিলে লঘু সালফিউরিক অ্যাসিড আমরা ব্যবহার করছি। প্রশ্ন আসতে পারে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন আমরা নিই, সেটাও বলতে পারো। যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতাম তাহলে কি সমস্যা হতো, বা নাইট্রিক অ্যাসিড কেন নিইনি, আমরা লঘু সালফিউরিকই কেন নিয়েছি। আমি যদি গাঢ় H2SO4 নিতাম, গাঢ়, সে FeS এর সঙ্গে বিক্রিয়া করত, একই রকম ভাবে FeSO4 প্লাস H2S তৈরি হতো, কিন্তু গাঢ় H2SO4 হচ্ছে তীব্র জারক অ্যাসিড, সে সঙ্গে সঙ্গে H2SO4টা আবার H2S এর সঙ্গে বিক্রিয়া করে এসে দেখো সালফার H2S নিজে আর সালফার ডাইঅক্সাইড নিজে SO2 তে বিজারিত হচ্ছে, H2S কে জারিত করে সালফারে পরিণত করছে, নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড। আমার উদ্দেশ্য H2S তৈরি করা, কিন্তু আমি পাবো সালফার আর সালফার ডাইঅক্সাইড।
এই কারণেই গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। একই রকম ভাবে নাইট্রিক অ্যাসিড যেটা আমরা বলছিলাম HNO3, সেটাও ব্যবহার করি না। কেন করি না? একই রকম ভাবে H2S তৈরি কিন্তু হবে, সেম জিনিস। নাইট্রিক অ্যাসিড ও তীব্র জারক অ্যাসিড, সেও কি করবে, সঙ্গে সঙ্গে H2S কে আবার জারিত করে দিয়ে সালফারে পরিণত করে। তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়, তাহলে আমার উদ্দেশ্য H2S তৈরি করা, আমি পাবো সালফার। এই কারণে গাঢ় নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা হয় না, গাঢ় সালফিউরিক অ্যাসিডও ব্যবহার করা হয় না। আর একটা জিনিস, H2S হচ্ছে খুব বিষাক্ত গ্যাস। বাতাসের সংস্পর্শে, মানুষের যদি সংস্পর্শে H2S এর পরিমাণ বেশি থাকে, মানুষের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো মোটামুটি আজকে তোমাদের হাইড্রোজেন সালফাইড কিভাবে প্রস্তুত করা হয়, তার ধর্ম, এটা নিয়ে আলোচনা হলো। তোমরা ভালো করে পড়বে। পরের দিন আরো একটা জিনিস নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। আজ এ পর্যন্তই।